শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। বিচার 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 চাই, বিচার 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 চাই। আমার মায়ের কান্না, ধর্ষিতার কান্না। ধর্ষণের বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের শিক্ষাঙ্গনে প্রতিবাদ মিছিল। চিকিৎসাধীন সেই শিশুকে দেখতে গেলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌহিদি জনতা বা ছাত্র জনতার পরিচয়ে মব তৈরি অন্যায় বলছেন ইসলামী চিন্তাবিদরা। কারো রুচি ইচ্ছে নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান। রাষ্ট্র যে সকল নিয়ম কানুন করেছে আপনাকে কিন্তু সেই নিয়মের মধ্যে থাকতে হবে। বিচার বহির্ভূত পদ্ধতিতে আমি কোনো পাওয়ার ক্যারি করে অকারেন্স ঘটিয়েছেন তাকে আমি বের করে নিয়ে আসবো, এটা কিন্তু ইসলাম সমর্থন করে। তৌহিদি জনতাকে কালার করার জন্য পরিকল্পিতভাবে তিলকে তাল বানানোর অপচেষ্টা হচ্ছে কিনা সেটিও আমার মনে হয় খতিয়ে দেখা দরকার। উত্তরার গণহত্যা মামলায় সাবেক মেয়র আতিক সহ 10 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। ওসি মুজিবুর ও এসি জাবেদকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। চাঁদপুরে সেহরির সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে 6 জন দগ্ধ, গুরুতর 4 জন। সিদ্ধিরগঞ্জের ঘটনায় আরও এক নারীর মৃত্যু। বোতলজাত ভোজ্য তেল মিলছে না বাজারে, এখনো কাজই শুরু করেনি সংকটের কারণ অনুসন্ধানে গঠিত কমিটি। সরকারকে জিম্মি করে ফেলেছে সিন্ডিকেট, বলছেন ক্রেতা। ঘণ্টাখানেকের মধ্যেই দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত নিউজিল্যান্ডের লড়াই। রোহিত উইলিয়ামসনদের অবসর গুঞ্জন ছাপিয়ে শিরোপা জয়ের মুখে দুদল। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তি রক্ষায় সেনা সদস্যদের দুঃসাহসিক অভিযান। আন্তর্জাতিক অঙ্গনে উজ্জ্বল করছে বাংলাদেশের ভাবমূর্তি। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছে। শিশু ধর্ষণের বিচার দাবিতে উত্তাল মাগুরা। বিক্ষোভ মিছিল করছে ছাত্র জনতা। সকালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে জড়ো হন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাধারণ মানুষও যোগ দেয়। এরপরে বিক্ষোভ মিছিল বের করেন তারা। জেলা আদালত প্রাঙ্গণের সামনে ছাত্র জনতা জড়ো হন। অপরাধীদের বিচার দাবিতে নানান স্লোগান দেন তারা। আর শাস্তি নিশ্চিতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারীরা। ঘোষণা দেন ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ কর্মসূচির। আজকে সন্ধ্যার মধ্যে ধর্ষকের বিচার চাই। আমরা নারীরা কোথাও নিরাপদ নয়, অথচ ধর্ষকের প্রোটোকল দিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের দেশে প্রকাশ্যে বিচার করা হয় না দেখেই আরো একজন ধর্ষণ করার সুযোগ পেয়ে যায়। এবার এমন দৃষ্টান্তমূলক একটি শাস্তির দাবি জানাচ্ছি যাতে এরপরে কোনো ধর্ষক এই কাজটি করার আগে যাতে একবার হলেও ভাবে। মাগুরায় শিশু ধর্ষণ সহ দেশব্যাপী নারী নির্যাতনের বিচারের দাবিতে বিভিন্ন শিক্ষাঙ্গন প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা। নারীর বিরুদ্ধে নিপীড়ন বন্ধের দাবিতে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে ব্যানার প্ল্যাকার্ড হাতে প্যারিস রোডে জমায়েত হয় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। পরে তারা মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সারা দেশে নারী নির্যাতন বন্ধে দ্রুত ঘটনাগুলোর বিচার নিশ্চিতের তাগিদ দেন তারা। চট্টগ্রামেও বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। সারা দেশে নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। আর জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ দেন তারা। বিক্ষোভ হচ্ছে সিলেটেও, সেখানে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই বিক্ষোভ করছে। আমাদের সহকর্মী নাবিল হোসেন এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, দেখে আসতে চাই কি আপডেট আছে। হয়তো কোনো পদযাত্রা কর্মসূচি চলছে দেখে মনে হচ্ছে, যেমনটি নাবিল। আন্দোলনকারীরা কি বলছেন, দাবিগুলো সম্পর্কে তো কম বেশি আমরা সবাই জানি। বৃষ্টি মূলত সিলেট পলিটেকনিক সেই শিক্ষার্থীরা ধর্ষকদের প্রতীকী বিচার নিশ্চিত করে, অর্থাৎ প্রতীকী যে ফাঁসি, সেই ফাঁসির যে বিচার সেটি তারা প্রতীকীভাবে এখানে উপস্থাপন করছেন এবং তারা দাবি জানাচ্ছেন যেই ঘটনাগুলো ঘটছে, ধর্ষণকাণ্ডগুলো ঘটছে, সেই ঘটনাগুলোর যাতে সর্বোচ্চ শাস্তি হয়। দাবি তাদের একটাই, তারা বলছেন যে সর্বোচ্চ শাস্তি যাতে হয়
এবং এই সর্বোচ্চ শাস্তি না হওয়ার কারণে সারা দেশব্যাপী নারীর প্রতি যে সহিংসতা, সেই সহিংসতা দিনে দিনে বেড়েই চলছে। আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে যে পলিটেকনিক যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট থেকেই শিক্ষার্থীরা, নারী পুরুষ অসংখ্য শিক্ষার্থী, তারা এই যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তারা আসলে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকেই স্লোগান দিচ্ছেন যে এই যে নারীর প্রতি দেশব্যাপী যে সহিংসতা হচ্ছে, সেই সহিংসতা বন্ধে কঠোর আইন, অর্থাৎ সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড ছাড়া আসলে এই সহিংসতা বা এই নারী ধর্ষণ, এই যে কার্যক্রমগুলো, সেগুলো বন্ধ করার সুযোগ নেই। পাশাপাশি তারা আসলে দেশের যারা সরকার আছে তাদের সমালোচনা করছেন। তারা বলছেন যে শুধুমাত্র ধর্ষণ কাণ্ড নয়, বিভিন্ন রাস্তাঘাটে নারীরা যেভাবে শ্লীলতাহানির শিকার হচ্ছেন, সেজন্য তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে সরকারের তারা সমালোচনা করছেন। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করে দেশের নারী পুরুষ আপামর যে জনসাধারণ, তারা যাতে শান্তিতে, তারা যাতে নিরাপদে সড়কে চলতে পারে, সেই দাবিটুকু আসলে এই যে এখানে যারা বিক্ষোভকারীরা, সেই বিক্ষোভকারীরা এই পদযাত্রা, এই বিক্ষোভ কর্মসূচি সেখান থেকে তারা এই দাবিগুলো জানাচ্ছে। ধন্যবাদ নাবিল। শুনছিলাম আমরা জুলাই আন্দোলন রাজনীতির সফলতা ধর্মান্ধ গোষ্ঠীর রাজনীতির হাতে জিম্মি হয়ে যাচ্ছে। ফ্যাসিবাদীকে সরিয়ে ধর্মীয় গোষ্ঠী নিজেরাই ফ্যাসিস্ট হচ্ছে বলে অভিযোগ করেছেন শিক্ষক নেটওয়ার্কের নেতৃবৃন্দ। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধনে শিক্ষকরা এসব কথা বলেছেন। তারা বলেছেন, অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী সমাজে নৈতিক পুলিশিং শুরু করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গণ অভ্যুত্থানের পর নারীদের নিরাপত্তা বৃদ্ধির কথা থাকলেও সমাজে তারাই বর্তমানে বেশি নির্যাতিত, এমন অভিযোগ শিক্ষক নেটওয়ার্কের। গণ অভ্যুত্থানের পরে যে সরকার এসেছে, তাদের যে দায়িত্বগুলো তাদের পালন করার কথা ছিল, সেই দায়িত্বগুলো তারা ঠিক মতো পালন করেন না, পালন করতে সক্ষম হচ্ছে না। তাদের দুর্বলতা প্রতিদিনই প্রকটভাবে প্রকাশিত হচ্ছে। বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক চাই বাংলাদেশ সেই বাংলাদেশে রূপান্তরিত হতে পারবে, যেই বাংলাদেশে কোনো শিশু, কোনো নারী, এমনকি কোনো পুরুষ কিংবা কোনো ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষ কারো দ্বারা যৌন নিপীড়নের শিকার হবে না। যদি হয়, সাথে সাথে তার বিচার হবে এবং এ ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করতে হবে। গাজীপুরের শ্রীপুরে শিশু ধর্ষণ এবং যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগে আলাদা দুটি ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাওনা এলাকায় মাদ্রাসা শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ ওঠে ওই প্রতিষ্ঠানের শিক্ষক মালিকের বিরুদ্ধে এবং শনিবার রাতে তাকে গণধোলাইয়ের পরে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এছাড়া শনিবার সকালে বর্মি ইউনিয়নের দরগাচালা এলাকায় এক শিশুকে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ নিপীড়নের ভিডিও ধারণের অভিযোগ ওঠে আরমান নামের এক যুবকের বিরুদ্ধে। শনিবার রাতে তাকেও আটক করেছে পুলিশ। নরসিংদীতে স্বামীকে জামিন পাইয়ে দেওয়ার আশ্বাসে গর্ভবতী এক নারীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইকবাল নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন ওই ভুক্তভোগী নারী। অভিযোগে বলা হয়েছে, নারীর স্বামী কারাগারে তাকে জামিন পাইয়ে দিতে সহায়তার আশ্বাস দিয়ে গত 19 ফেব্রুয়ারি পাঁচতনা এলাকায় ডাকে পূর্ব পরিচিত ইকবাল হোসেন সেখানে একটি মার্কেটের রুমে তাকে আটকে ইকবাল ধর্ষণ করে। পরে চেতনানাশক ওষুধ খাইয়ে পাপ্পু নামের একজন এবং অজ্ঞাত আরও 3 জন মিলে ধর্ষণ করে। 21 ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে আটকে রেখে নির্যাতন করা হয় 7 মাসের গর্ভবতী ওই নারীকে। অভিযোগ দায়ের পর অভিযান চালিয়ে ইকবাল হোসেনকে শনিবার গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। নারী হেনস্থায় অভিযুক্তের হাতে পবিত্র কুরআন শরীফ ধরিয়ে শোডাউন ইসলামের সৌন্দর্য নষ্ট করে, এমনটাই বলেছেন ইসলামী চিন্তাবিদ আলোচকরা। তৌহিদি জনতা কিংবা ছাত্র জনতার পরিচয়ে মব তৈরি, সীমা লঙ্ঘন এবং বাড়াবাড়ি করা অন্যায়। ইসলামী চিন্তাবিদরা বলেছেন, কাউকে দিনের পথে ডাকারও সঠিক পন্থা আছে, কারো রুচি ইচ্ছে নিয়ে বাড়াবাড়ি করাও ইসলাম অনুমোদন করে না। তারা মনে করেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকাও ইমানি দায়িত্ব। বাকিটা জানাবেন সহকর্মী আল আমিন হক অহন। একদল লোক হঠাৎ ছাত্র জনতার নামে একজোট হয়ে কারো উপর চড়াও হচ্ছেন কিংবা মব তৈরি করে লুটপাটের ঘটনাও ঘটাচ্ছেন। সম্প্রতি এমন মব জাস্টিস বা মোরাল পুলিশিং এ তটস্থ সাধারণ মানুষ। আমি বাংলাদেশের আমজনতা। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্থায় অভিযুক্ত অর্ণবকে ছাড়াতে তৌহিদি জনতার নামে মব তৈরি করে থানা পুলিশকে চাপ প্রয়োগের ঘটনাও দেখা গেছে। সারা বাংলাদেশের তৌহিদি জনতা অর্ণবের পাশে আছে। শিক্ষার্থী জনতা কিংবা তৌহিদি জনতার নামে এখন যা হচ্ছে তা বাড়াবাড়ি বলে মনে করছেন ইসলামী চিন্তাবিদরা।
তারা মনে করেন শক্তি দেখিয়ে বলে মনে করছেন ইসলামী চিন্তাবিদরা। তারা মনে করেন শক্তি দেখিয়ে বিচারিক ব্যবস্থার বাইরে যাওয়ার সুযোগ নেই ইসলামে। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের সাথে যদি সরাসরি সেটি সাংঘর্ষিক হয় সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু রাষ্ট্র যে সকল নিয়ম কানুন করেছে আপনাকে কিন্তু সেই নিয়মের মধ্যে থাকতে হবে। যিনি অন্যায় করেছেন তার জন্য তিনি রায় পাবেন, কিন্তু এর মানে এই নয় যে আমি আমার শক্তি, পেশি শক্তি অথবা আমি বিচার বহির্ভূত পদ্ধতিতে আমি কোনো পাওয়ার ক্যারি করে আমি কোনো একজন যিনি সেই ক্ষেত্রে ভিকটিম বা যেই ক্ষেত্রে তিনি এই ক্ষেত্রে অকারেন্স ঘটিয়েছেন তাকে আমি বের করে নিয়ে আসবো, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। তাওহীদি জনতার নামে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, বাড়াবাড়ি করেন, সেটা অবশ্যই অন্যায়, কিন্তু এখানে তাওহীদি জনতাকে কালার করার জন্য পরিকল্পিতভাবে তিলকে তাল বানানোর অপচেষ্টা হচ্ছে কিনা সেটিও আমার মনে হয় খতিয়ে দেখা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীর পোশাক ইস্যুতে বিতর্কের পর প্রশ্ন উঠেছে কারো জীবনাচরণ কিংবা অভিরুচির বিষয়ে ইসলাম কি বলে, দিনের পথে দাওয়াতের পদ্ধতি বা কি। দাওয়াতেরও কিছু পন্থা বা স্টেপস আছে, সেগুলি মেনে করতে হবে, কিন্তু উন্মুক্ত ময়দানে কারো ত্রুটি নিয়ে মানুষের সামনে লজ্জা দেয়া এটা ইসলাম অনুমোদন দেয় না। যাকে যেভাবে দিয়ে একজন পুরুষের কাছে দাওয়াতি কাজ করবে, একজন নারীকে সেই নারীকে দিয়ে দাওয়াতি কাজ করাবেন। হ্যাঁ, ইন জেনারেল যদি বলা হয় সেখানে কেউ থাকবেন অথবা অনেক মানুষ থাকবে, তখন সেখানে কারোর নাম উল্লেখ না করে বলবেন, বরং কাউকে খাটো না করে তার সর্বোচ্চ সম্মান দিয়ে কথা বলবেন। যদি কেউ ইসলামের নামে বাড়াবাড়ি করেন বা দাওয়াতের কাজ করতে গিয়ে, ইসলাম প্রচারের কাজ করতে গিয়ে তিনি ইসলাম বহির্ভূত কোনো পদ্ধতিতে তিনি আগান, নিঃসন্দেহে সেটা সমালোচনাযোগ্য। ইসলাম একটি স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার কথা বলে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে ইন্নাহু লা ইউহিব্বুল ফাসাদ, তিনি বিশৃঙ্খলা বা ফাসাদ পছন্দ করেন না। ধর্ম নিয়ে ইসলামী চিন্তাবিদরা যা বলছেন তা কতটা চর্চা করছি আমরা? অতি আবেগী কিংবা অতি উৎসাহী মানুষের কারণে কি তৈরি হচ্ছে ভ্রান্ত ধারণা? একজন অভিযুক্ত জামিন পাওয়ার পর তার গলায় ফুলের মালা, মাথায় পাগড়ি, হাতে পবিত্র কোরআন শরীফ ধরিয়ে দেয়া, তাতে কি ইসলামের সৌন্দর্য নষ্ট হয় না? ইসলাম বলে যে হ্যাঁ একজন মেয়ে শালীন পোশাক পরবেন, কিন্তু এইটা বলার দায়িত্ব কার, অথবা এইটা বলে কেউ একজন কোনো মহিলাকে বিব্রত করতে পারেন কিনা, অথবা যেই ব্যক্তি এটা বলেছেন তিনি কিভাবে বলেছেন, এটা কিন্তু আমরা কিছুই জানি, সব ধোঁয়াশাচ্ছন্ন। কিন্তু তার পক্ষে যে তাকে বের করে আনার পরে তার মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া, তার হাতে কোরআন দিয়ে আমরা মনে করতেছি বিরাট কিছু আমরা করে ফেললাম, এটা মনে হয় ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করা নয়, এটা আমাদের ভুল বার্তা দিচ্ছে ইসলামের জন্য। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সকালে উত্তরার গণহত্যা মামলায় 10 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের কাশিমপুর কেরানীগঞ্জ কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। আওয়ামী নেতাদের মধ্যে রয়েছেন শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া, উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মনোয়ার ইসলাম চৌধুরী সহ অনেকেই। একই মামলায় ওসি মুজিবুর রহমানকে 16 মার্চ, এসি জাবেদ ইকবালকে 18 মার্চ জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল। পুলিশের মধ্যে আরও রয়েছেন কনস্টেবল হোসেন আলী, ওমর আলী। প্রসিকিউশন জানিয়েছে আতিকুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 6টি মামলা রয়েছে। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় সাক্ষীরা জবানবন্দিতে এই আসামিদের নাম বলেছে। আর আন্দোলনকালে উত্তরায় 200 মানুষকে হত্যা করা হয়। এদিকে রামপুরায় কার্নিশে ঝুলিয়ে গুলি ও গণহত্যার অভিযোগে 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চাঁদপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, এতে একই পরিবারের 6 জন দগ্ধ হয়েছেন, যার মধ্যে 4 জনের অবস্থাই গুরুতর। রাজধানীর বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে তাদের। চিকিৎসকরা জানিয়েছেন দেহের 50 থেকে 60% পুড়ে গেছে। বিস্ফোরণের পরে লন্ডভন্ড বাসা। চাঁদপুর পৌরসভার কোড়ালিয়া রোডের 6তলা ভবনের 4র্থ তলার ভাড়াটিয়া আব্দুর রহমানের পরিবার। রোববার ভোররাতে সেহরির খাবার রান্নার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ, ধরে যায় আগুন, ছুটে যান প্রতিবেশীরা। ভোর রাতে উঠছি ভাত খাইতে, তখন দেখছি যে অনেক বিকট একটা আওয়াজ হয়েছে। দরজা যাওয়াই খুলছে, খুললে দেই অবস্থা অনেক খারাপ, সব ফুরিয়া চুল মুল যা আছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। বিস্ফোরণের পর লন্ডভন্ড গোটা বাসা। প্রাথমিক ধারণা গ্যাস লিকেজ থেকেই বিস্ফোরণ। দগ্ধ হন একই পরিবারের 6 জন। দ্রুত সবাইকে নেওয়া হয় হাসপাতালে। রান্না করে গেছে, আপনার আগুন দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করছে। কিভাবে আগুন লাগছে এটা বলানো যায় না।
আপনার ওইখানে আগুন দেওয়ার সাথে সাথে ব্লাস্ট করছে। মামাতো ভাই, ওর এক ছেলে এক মেয়ে, আর আমার মামাতো বোন আর মামাতো বোনের মেয়ে, ওরা সামনের রুমে ছিল, ওরাই ভালো আছে। চিকিৎসকরা জানান আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। পুড়েছে শরীরের 50 থেকে 60%। তাদের পাঠানো হয় ঢাকায় বার্ন ইনস্টিটিউটে। 6 জন পেশেন্ট আসছে, এর মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক ছিল, যাদের অনেকেরই হচ্ছে গিয়ে 50 to 60% বার্ন ছিল। এই জন্যই তাদেরকে হচ্ছে গিয়ে ঢাকাতে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বাকি 2 জন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের 20% পুড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। কাদের পলাশ, যমুনা নিউজ, চাঁদপুর। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসার গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে 8 জন দগ্ধের ঘটনায় আরও এক নারী মারা গেছেন। মৃতের সংখ্যা নিয়ে দাঁড়ালো 3। ভোরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রূপালী নামের দগ্ধ নারী প্রাণ হারান। গেল 3 মার্চ জালকুড়ি এলাকার একটি টিনশেড বাড়িতে বিস্ফোরণে 2 পরিবারের নারী শিশু সহ 8 জন দগ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 6 মার্চ রাতে রিকশাচালক হান্নান মারা যান। পরদিন প্রাণ হারায় শিশু সুমাইয়া। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছে। কিছুক্ষণ আগে যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা উত্তর সিটির সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ 10 জনের বিরুদ্ধে 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আমাদের সহকর্মী মনিরুল ইসলাম এই মুহূর্তে ট্রাইব্যুনালেই আছেন, তিনি আমাদেরকে বিস্তারিত জানাবেন। মনির, উত্তরা গণহত্যা মামলা এবং রামপুরায় যে কার্নিশে ঝুলিয়ে গুলি চালানোর মামলায় কি কি নির্দেশনা দিলেন ট্রাইব্যুনাল, একটু বিস্তারিত জানাবেন আমাদের। জি ধন্যবাদ। আসলে আজকে ট্রাইব্যুনালে মোট 3টি বিষয় নিয়ে প্রথমটি হচ্ছে যে জুলাই আগস্ট হত্যা মামলায় উত্তরায় একটা বড় ধরনের ঘটনা ছিল শুরু থেকেই এবং শেষ পর্যন্ত, এবং সেখানে 200-রও বেশি, শুধুমাত্র উত্তর এলাকাতেই 200-রও বেশি মানুষ শহীদ হন। তো সেই গণহত্যা মামলায় আজকে আপনি কিছু নাম নিশ্চয়ই বলেছেন, তো সেই সাবেক মেয়র আতিকুল ইসলাম সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা এবং এছাড়া পুলিশের 2 জন আছেন, উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমান এবং পুলিশের ওই সময়কার এসিডিবি জাবেদ, তো জাবেদ ইকবালকে এই মোট 10 জন আসামিকে হাজির করা হয় এবং হাজির করার পরে তাদের কিছু অপরাধের বিবরণ দেন প্রসিকিউশন এবং পরবর্তীতে এই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল এবং সেটা 12 মে তদন্ত প্রতিবেদন দাখিল করবে প্রসিকিউশন বা তদন্ত সংস্থার পক্ষ থেকে। আর এই 2 মামলায় যে ওসি মুজিবুর রহমান এবং এসি জাবেদ ইকবালের কথা বলছিলাম, তাদেরকে 2 দিন বা 1 দিন করে জিজ্ঞাসাবাদের এই মার্চ মাসের মাঝামাঝিতে 16 মার্চ এবং 18 মার্চ এই 2 দিন তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা। এবং একই সাথে আরেকটি হয়েছে আজকে ট্রাইব্যুনালে, যে রামপুরায় যে কার্নিশে ঝুলিয়ে পুলিশ সদস্যরা যে বারবার যে করছিল, গুলি ছুটছিল এবং সেই মর্মান্তিক ঘটনা এবং এছাড়া রামপুর এলাকার যে গণহত্যা, সেই গণহত্যার ঘটনায় আরও বেশ কয়েকজন পুলিশ সদস্যকে তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন তারা শনাক্ত করতে পেরেছে এবং সেই মোট 3 জনের বিরুদ্ধে আজকে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, অনেক ধন্যবাদ মনির। শিক্ষা ব্যবস্থায় দাবি আদায়ের কোনো বিষয় যেন না থাকে, সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এ সময় শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, এমপিওভুক্ত করার কথাও বলেন জামায়াতে আমির। বলেছেন, শিক্ষা মৌলিক অধিকার, এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব সরকারের। শিক্ষকরা ক্লাসরুম ছেড়ে দাবি আদায়ের রাস্তায় নেমেছেন, এটা জাতির জন্য লজ্জাকর। এ সময় আলোচিত শিশু ধর্ষণের ঘটনা নিয়ে তিনি বলেছেন, মাগুরার ঘটনায় গোটা মানবতার বুকে ছুরি মারা হয়েছে। আরো বলেন, জামায়াত ইসলামী সরকারে গেলে শিক্ষার সংস্কার হবে প্রধান কাজ, নৈতিক শিক্ষার মাধ্যমে কর্মমুখী শিক্ষায় জোর দেওয়া হবে বলেও জানান শফিকুর রহমান। মাগুরায় 8 বছরের একটা শিশুর সাথে তার আপনজনেরা যে আচরণ করেছে, বিশ্বাসে ছুরিকাঘাত করে, এটা গোটা মানবতার প্রতি তারা ছুরিকাঘাত করেছে। এটি হচ্ছে পশুত্বের শিক্ষা। এই শিক্ষা থেকে বের করে এনে আমাদের দেশে আমরা দিতে চাই আল্লাহর দেওয়া মানবিক শিক্ষা।
অংশীজনদের সাথে বৈঠক শেষে বিএসসিসি ভবনে এই মুহূর্তে কথা বলছেন বিএসসিসির চেয়ারম্যান খন্দকার রাশিদ মাকসুদ। সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আপনাদের সাথেও কথা বলছেন, নিজেদের মধ্যে আলোচনা করছেন, যে কোনো পরিস্থিতিতে মার্কেটের যে স্বাভাবিক গতিধারা বজিয়ে রাখা, এটা ওনাদের কাছে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছেন। সাথে সাথে যে এই বিসেককে যদি দীর্ঘমেয়াদে শক্তিশালী একটা অবস্থানে যেতে হয়, তাহলে যে কোনো ঘটনারই সুষ্ঠু বিচার তদন্ত হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওনারা সেই কাজটিও করছে। ওনারা ওনাদের স্টাফদেরকে বলেছেন কর্মে যোগ দিতে। বেশিরভাগ কর্মকর্তারাই আজ কাজে যোগ দিয়েছেন, স্বাভাবিক কার্যক্রম চলছে। আমরা বলেছি ডিএসসি, সিএসসি এবং মার্কেটের অন্যরাও তাদের কাজগুলা তাদের দিক থেকে যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে, এডিশনাল যাতে একটু সতর্ক থাকে, যাতে মার্কেটের কোনো ধরনের কাজে বিঘ্ন না ঘটে। কিন্তু যে ঘটনাটাকে কেন্দ্র করে গত 2 দিন ধরে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, একজন নির্বাহী পরিচালককে বাধ্যতামূলকভাবে অবসরে পাঠানোকে কেন্দ্র করেই তো ঘটনাগুলো। তো এই ব্যাপারে কি বিএসসি আপনাদেরকে কি অবস্থান তুলে ধরেছে? এই ব্যাপারে কি ওনারা ওনাদের অবস্থান আমাদেরকে ক্লিয়ারলি বলেছেন এবং বেশ কিছু কারণ ওনারা দেখিয়েছে যেগুলি অত্যন্ত গুরুতর মানে অপরাধের পর্যায়ে পড়ে। বাট ওনারা তো ওনাদের বিভাগীয় যে সিদ্ধান্ত সেটা নিয়েছেন। কেউ যদি মনে করেন যে এই সিদ্ধান্তটি সঠিক না, তাহলে নিয়মতান্ত্রিকভাবে কিন্তু ওনারা এটার বিরুদ্ধে আবেদন করতে পারেন। মাগুরার শিশু ধর্ষণের বিচার 180 দিনের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া শিশুর পরিবারের দেখভালের সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন আদালত। বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শিশুটির সব ছবি অপসারণ করতে হবে। শিশুটির শারীরিক অবস্থা এখন অপরিবর্তিত, তবে সকালে ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে শিশুটিকে দেখতে চান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে তিনি নির্দেশ দেন। উপদেষ্টা বলেন, এই ঘটনায় মাগুরা সদর থানায় মামলা দায়ের করার পর 4 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। দোষীরা যেন কোনোভাবেই ছাড় না পায় সে বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোচ্চার। দ্রুতই তাদের রিমান্ডে নেওয়া হবে বলে জানান তিনি। এর পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নারী হয়রানি এবং ধর্ষণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি সামাজিকভাবে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। হিটু শেখ, তারপরে সজীব, রাতুল আর জাহেদা, 4 জন আসামি দিয়ে মামলা করেছে। 4 জনকে গ্রেফতার করা হয়েছে। ভোজ্য তেল সংকটের কারণ জানতে গেল 2 মার্চ কমিটি গঠনের ঘোষণা আসলেও এখনো এর কার্যক্রম শুরু হয়নি। ভোক্তাধিকারের পরিচালক এবং কমিটি প্রধান জানিয়েছেন সোমবার সদস্যদের সাথে বৈঠকের পর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এদিকে চাহিদা অনুযায়ী বোতলজাত ভোজ্য তেল সংগ্রহে গলদঘর্ম ক্রেতারা। অভিযোগ সরকারকে জিম্মি করে ফেলেছে সিন্ডিকেট। প্রায় 2 মাস ধরে বাজারে চাহিদা অনুযায়ী বোতলজাত ভোজ্য তেল মিলছে না। অংশীজনদের সাথে ভোক্তা অধিকারের দফায় দফায় বৈঠক করেও বিষয়টি সুরাহা করা যায়নি। অভিযান চালিয়েও বাজারে ফেরানো যায়নি স্বস্তি। আপনার চাহিদা মতো তেল তারা দিতে পারছে না। প্রথম রোজার দিনই পাইকারি ও খুচরা বাজারে নামেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। সংকটের কারণ ও পরিস্থিতি উত্তরণের কর্মকৌশল নির্ধারণে ভোক্তার পরিচালক আব্দুল জলিলকে প্রধান করে কমিটি গঠনের ঘোষণা দিলেন। যদিও এই কমিটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারেনি। কমিটি প্রধান বলছেন আগামী 18 মার্চের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। প্রথম মিটিং ডাকছি আগামী 10 তারিখ সকাল 11টায়। ওই মিটিংয়ে আমরা সকলকে নিয়ে বৈশা আমাদের যেই দায়িত্ব দেওয়া হয়েছে এই দায়িত্বটা তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মিটিং এর ভিতরে আমরা আলোচনা করে আমরা চেষ্টা করবো 1 সপ্তাহের মধ্যে, মানে সময়ের মধ্যে দিয়ে দিতে, 18 তারিখের মধ্যে। সরকারের বেঁধে দেওয়া দামে কবে থেকে ভোজ্য তেল মিলবে তা বলতে পারছেন না খুচরা দোকানিরা। বলছেন সিন্ডিকেট মুক্ত না হলে ভোক্তা পর্যায়ে স্বস্তি ফিরবে না। আমার মতন দোকানদারের দৈনিক দিয়ে 1 কার্টন, রেগুলার যে কাস্টমার আছে ওদের লাগে ম্যাক্সিমাম একটা করে নিল 10 কার্টন 15 কার্টন। তেল নিয়ে কতদিন এভাবে তাল বাহানা চলবে এটা শিওরলি আমরা বলতে পারি না। খোলা তেলটা খেতে হচ্ছে, কিন্তু আমরা তো বাচ্চা নিয়ে খোলা তেল খেতে রাজি না। এটা কেন হচ্ছে এটা অবশ্যই বিষয়টা দেখা উচিত। তেলের সাথে আরো অনেক মানে তো অন্যান্য জিনিস কিনতে হয়, ঠিক আছে, মানে এটা ছাড়া আপনার তেল দেয় না। মৌলভীবাজার ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির মতে ভোজ্য তেল আমদানির পথ উন্মুক্ত করে দিলে সিন্ডিকেট বেকায়দায় পড়বে। এত জনবহুল দেশে আপনার এই
পরনির্ভরশীলতায় যে 2-3টা আপনার আমদানিকারক প্রতিষ্ঠান বলেন, গ্রুপ বলেন, তাদের উপরে ডিপেন্ডেন্ট আমরা সারা বাংলাদেশের জনগণ। পাইকারি পর্যায়ে খোলা সয়াবিন তেলের দাম কমতে শুরু করেছে, যদিও খুচরা পর্যায়ে এখনও এর সুফল আসেনি। সরকার যে নির্ধারণ করা ছিল 157 টাকা পাম অয়েল এবং অন্যান্য তেল পাইকারি পর্যায়ে, পাইকারি থেকে খুচরা একটা ব্যাপক ডিফারেন্স, 20 টাকা 30 টাকা পার লিটারে। প্রতি মাসে সয়াবিনের চাহিদা গড়ে 87,000 টন। রমজানে এই চাহিদা সামান্য বাড়লেও শুধু জানুয়ারিতে তেল আমদানি হয়েছে 1,17,000 টন। গত 10 দিনে সয়াবিন বোঝাই বেশ কয়েকটি ট্যাঙ্কার এসেছে বন্দরে। এসব ট্যাঙ্কারে এসেছে 1 লাখ টনেরও বেশি সয়াবিন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। 8 মাসের বকেয়া বেতন পরিশোধ সহ 4 দফা দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে BAVS ম্যাটারনিটি হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফরা। আশ্বাস দেওয়ার পরও দাবি না মানায় আজ থেকে তারা কর্মবিরতিতে গেছেন। দাবি হাসপাতালটির সাময়িক বরখাস্তকৃত অর্থ উপপরিচালক নজরুল ইসলামের বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে বরখাস্ত করতে হবে এবং সে আওয়ামী লীগের দোষরা, এমনটাও জানিয়েছেন আন্দোলনকারীরা। প্রশাসক মাজহারুল ইসলামকে BAVS থেকে অবমুক্ত করার দাবি তুলেছেন তারা। এছাড়া প্রত্যাহার করতে হবে কর্মকর্তা কর্মচারীদের উপর হয়রানিমূলক সকল আদেশ। কর্মবিরতি চললেও ভর্তি থাকা রোগীদের সেবা চলমান থাকবে বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা, কিন্তু নতুন রোগীদের সেবা দেওয়া হবে না বলেও তারা জানিয়েছে। বলছেন বর্তমান বাজারে মাসের পর মাস বেতন না পেয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন, আর তাই এই কর্মবিরতির কর্মসূচি। 8 মাস আমরা বেতন না পেয়ে আমরা কিভাবে সার্ভিস দেব? আমরা পেতে হবে তো আগে। আমরা যদি না পাই আমরা কিভাবে সার্ভিস দেব? 7 মাসের ঘর ভাড়া দিতে পারছে না, সন্তানদের স্কুলের বেতন দিতে পারছে না, খুবই মানবেতর জীবনযাপন করতেছে। প্রশাসকের অপসারণের জন্য এবং নজরুলকে স্থায়ীভাবে বহিষ্কার করার জন্য আরেকটা দাবি ছিল, আমরা 8 মাস ধরে বকেয়া বেতন আছে, এই 8 মাসের বকেয়া বেতন আমরা পেতে চাই। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের তৎপরতার মধ্যে তুঙ্গে রাশিয়া ইউক্রেন উত্তেজনা। শনিবার সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে বড় হামলার শিকার হয়েছে ইউক্রেন। মূল টার্গেট ছিল দোনেৎস্ক, খার্কিভ, ওডেসা। কমপক্ষে 25 জনের প্রাণ গেছে, অর্ধশতাধিক মানুষ আহত হয়েছে। পাল্টা হামলা চালিয়েছে কিয়েভও। যুক্তরাষ্ট্র গোয়েন্দা তথ্য ও সামরিক সহায়তা বন্ধ করায় এমনিতেই ব্যাপক চাপে ইউক্রেন। এরই মধ্যে হামলা জোরদার করেছে রাশিয়া, টার্গেট করেছে বেসামরিক স্থাপনা। দোনেৎস্কে 8টি আবাসিক ভবন ও একটি শপিং সেন্টারে আঘাত করেছে ব্যালিস্টিক মিসাইল। প্রাণ হারিয়েছেন কমপক্ষে 11 জন, শিশুসহ আহত আরও 40 জন। খার্কিভের বোহাদুখিভেও হয়েছে প্রাণহানি। সেখানে জরুরি বিভাগের উদ্ধারকারী দলকে লক্ষ্য করেও চালানো হয় হামলা। বিমান ঘাঁটি, সামরিক কারখানা ও জ্বালানি স্থাপনা টার্গেট করেও ছুড়েছে মিসাইল। ইউক্রেনের হামলা প্রতিহতের দাবিও করেছে মস্কো। এক রাতে কিয়েভের ছোড়া 31টি ড্রোন ভূপাতিত করেছে তারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তীব্র লড়াইয়ের পর দখলমুক্ত করেছে কুরাস্কের 3টি এলাকা। ইউক্রেনের 180 সেনার প্রাণহানির দাবিও করেছে মস্কো। একই দিন ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার লেনিনগ্রাদে একটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে কিয়েভ। বিস্ফোরিত হয়েছে একটি তেল ট্যাঙ্কার। উত্তপ্ত পরিস্থিতির জন্য রাশিয়াকে দায়ী করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাবি, যুদ্ধ বন্ধে কোনো ইচ্ছা নেই পুতিন প্রশাসনের। দায়ী করেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দাবি, যুদ্ধ বন্ধে কোনো ইচ্ছা নেই পুতিন প্রশাসনের। প্রতিদিনই রাশিয়া তাদের নিষ্ঠুরতার প্রমাণ দিচ্ছে। যুদ্ধ শেষের বিষয়ে কোনো ভাবনা নেই তাদের, বরং কিভাবে আরো ধ্বংসযজ্ঞ চালানো যায় আর সংঘাত জিইয়ে রাখা যায় সেটাই ভাবছে, আর বাকি বিশ্ব তা মেনে নিয়েছে। রাশিয়া ইউক্রেনকে আলোচনার টেবিলে আনতে তৎপরতা চলছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। কিয়েভকে সহায়তা বন্ধ এবং মস্কোর প্রতি পক্ষপাতমূলক আচরণের জন্য ইউরোপের সাথে দূরত্ব বেড়েই চলেছে ওয়াশিংটনের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। ইয়ামাহা FZS ভার্সন 2 দেশের সর্বাধিক বিক্রিত 150cc মোটরবাইক। একের পর এক দুঃসাহসিক অভিযান, সংকটময় পরিস্থিতি মোকাবেলা, পেশাদারিত্বের সাথে সন্ত্রাসী হামলা প্রতিহত করা।
এমন পরিস্থিতিতেই শান্তিরক্ষা মিশনের দিনগুলো কাটে বাংলার সেনানীদের। বিরোধপূর্ণ অঞ্চল সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। সংকট সামলে বিশ্বকে দিচ্ছেন শান্তির বার্তা, আর বাংলাদেশকে করছেন গৌরবান্বিত। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ফিরে সহকর্মী আহমেদ রেজা বিস্তারিত জানাচ্ছেন। অক্টোবর 2024 সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে 5 থেকে 600 বিদ্রোহী একত্রিত হয়ে লুটপাট, চাঁদাবাজি, নারী নির্যাতন ও হত্যাকাণ্ড চালাতে থাকে। এই ঘটনায় দেশটির সেনাবাহিনীর 3 সদস্য নিহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশটির প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষীর সহযোগিতা চান। ঝুঁকিপূর্ণ এই মিশনের জন্য বাংলাদেশি কমান্ডোদের নির্বাচন করা হয়। 42 জন বিশেষ প্রশিক্ষিত কমান্ডো সেখানে গিয়ে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরিকল্পিত সামরিক কৌশলে বিদ্রোহীদের শক্তি ধ্বংস করে দেয় শান্তিরক্ষী মিশনে থাকা বাংলার সেনারা, যেটি অপারেশন জাংবা নামে পরিচিত। মাত্র 42 জন কমান্ডো দ্বারা 500 জন রেবেল গ্রুপের বিপরীতে অপারেশন করার জন্য নিউমেরিক্যাল ডিসঅ্যাডভান্টেজকে অফসেট করার উদ্দেশ্যে আমরা আমাদের সুপিরিয়র টেকনোলজি, ট্যাকটিক্স এবং ট্রেনিংকে ব্যবহার করেছি। আমাদের ডিপ্লয়মেন্টের পরে সকল ধরনের নারী ও শিশু নির্যাতন এটি একদম শূন্যের কোঠায় নেমে এসেছে। জাংবা অপারেশনে যাওয়ার পর আমরা প্রথমে টিওবি স্থাপন করি। মৃত্যু ভয়কে উপেক্ষা করে শান্তিরক্ষায় এমনই নানা বিপদসংকুল পরিস্থিতি সামাল দেন সেনা সদস্যরা। পেশাদারিত্ব ও সাহসিকতায় মৃত্যুঞ্জয়ী বেশে বাংলার লাল সবুজকে করেন আরও গৌরবান্বিত। সন্ত্রাসী কার্যক্রম প্রতিহতে তাদের অবদান প্রশংসিত হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনেও। আমাদের লাল সবুজ পতাকার সাথে এই নীলের কোনো অপমান না হয় এবং এর জন্য যেন আমরা আমাদের দেশ এবং জাতিকে নীল ব্যানার অর্থাৎ এই ব্লু ব্যারেটের ব্যানারে আরও উঁচুতে নিয়ে যেতে পারি, এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে আমরা সবসময় উদ্গ্রীব এবং সচেষ্ট। লাল সবুজের প্রতীকটাকে ধারণ করে, বুকে ধারণ করেই কিন্তু আমরা আমাদের যে মনোবল আছে প্লাস যে আমাদের পারফরমেন্স এটাকে আমরা ফুটাই তুলছি এবং এটা প্রতিফলন কিন্তু আমরা সবসময় কিন্তু আমরা দেখাচ্ছি। সন্ত্রাসী কার্যক্রম শূন্যের কোঠায় নিয়ে আসতে সংঘাতপূর্ণ অঞ্চলে দিবারাত্রি টহল, আধুনিক প্রযুক্তি ও অস্ত্রের ব্যবহারেও বাংলাদেশ সেনাবাহিনীর আছে বিশেষ দক্ষতা। এছাড়া সেনাবাহিনীর বিশেষায়িত সার্চ অ্যান্ড ডিটেক্ট টিম আইইডি বা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস শনাক্ত ও নিষ্ক্রিয় করতে সবার আগে ছুটে যায়। পৃথিবীর অন্যান্য যে কোনো সেনাবাহিনীর মতনই কিন্তু আমরা প্রযুক্তিগত দিকে যেরকম ড্রোন ওয়ারফেয়ার, অ্যান্টি ড্রোন ওয়ারফেয়ার, আইডি, অ্যান্টি আইডি থ্রেট এইগুলোকে কাউন্টার করার যে প্রযুক্তিগত সক্ষমতা এবং রাত্রি নাইট ভিশনের যে সক্ষমতা সেটা কিন্তু আমাদের অলরেডি রয়েছে। বর্তমানে মিনুস্কাতে বাংলাদেশের যে কন্টিনজেন্টগুলো অপারেট করছে এদের পারফরমেন্স অত্যন্ত ভালো এবং ফোর্সের পক্ষ থেকে এবং মিশনের পক্ষ থেকে এর ভূয়সী প্রশংসা করা হচ্ছে। এটার প্রমাণ আমরা বিভিন্ন যে টেস্ট, বিভিন্ন যে পরীক্ষাগুলো রয়েছে এর মাধ্যমে আমরা এটা প্রমাণ করতে পেরেছি। সংকট চ্যালেঞ্জ উতরে বাংলাকে গর্বিত করার ও বিশ্ব শান্তি বজায় রাখতে সর্বদা অকুতভয় বাংলার সেনানীরা। লাল সবুজের বাংলাদেশকে আরও বেশি গৌরবান্বিত করতে শান্তিরক্ষী মিশনে দ্যুতি ছড়াচ্ছেন বাংলার সেনারা, যেখানে চ্যালেঞ্জের পাশাপাশি রয়েছে মৃত্যু ভয়ও। তবুও সকল সংকট শঙ্কা উপেক্ষা করে বিশ্বকে শান্তির বার্তা পৌঁছে দিতে সদা প্রস্তুত বাংলার সেনারা। আহমেদ রেজা, যমুনা নিউজ, বাঙ্গুই, সেন্ট্রাল আফ্রিকা রিপাবলিক। এই ছিল দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টার আয়োজনে। এর পরের ঘন্টার আয়োজন নিয়ে ফিরবেন আমাদের একজন নতুন সহকর্মী ছোঁয়া খন্দকার। দেখার আমন্ত্রণ রইল।